ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের কম্পালসরি ইংলিশ সাবজেক্টে টোটাল 17টি প্রশ্ন আসে। এই 17টি প্রশ্নে তোমাদের 80 মার্ক থাকে। প্রথম এক দাগে প্যাসেজ আসে, এটা পার্ট এ। পার্ট বি তে 2 থেকে 9 দাগ পর্যন্ত তোমাদের গ্রামার পার্ট আসে। আর পার্ট সি তে 10 থেকে 17 দাগের প্রশ্ন আসে। তোমাদের গত ক্লাসে আমি 10 দাগে যে প্রশ্নটি আসে অর্থাৎ প্যারাগ্রাফ সম্পর্কে কি কি টিপস ফলো করতে হবে, যেটা ফলো করে তুমি সর্বোচ্চ পরিমাণ নম্বর পাবে এবং কোন বিষয়গুলোকে তোমাকে অ্যাভয়েড করতে হবে সেটা আলোচনা করেছিলাম, সাথে তোমাদের ফাইনাল সাজেশনস দিয়েছিলাম। আজকে রিপোর্ট রাইটিং অর্থাৎ 11 দাগ প্রশ্নে কি আসে, 11 দাগের প্রশ্নে তোমাদের কি কি লিখতে হবে এবং কোন বিষয়গুলোকে অবশ্যই ফলো করতে হবে সেটা আলোচনা করব, সাথে দেব রিপোর্টের ফাইনাল সাজেশনস। তো তোমরা ক্লাসটি ভালো করে দেখো এবং বুঝে নাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে আমি রিপোর্টের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো অর্থাৎ যে বিষয়গুলোকে রিপোর্টের অবশ্যই ফলো করতে হবে সেগুলোকে দেখাচ্ছি। দেখো, রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে রিপোর্ট হচ্ছে মূলত নিউজ রিপোর্ট, মানে তোমার সংবাদ প্রতিবেদন তোমাকে লিখতে হচ্ছে। তো রিপোর্ট লেখার ক্ষেত্রে তোমরা আমাদের কাছে যে প্রশ্নটি তোমরা ম্যাক্সিমাম টাইমে করে থাকো যে স্যার রিপোর্ট কয় পাতায় লিখতে হবে। তো রিপোর্টের কোনো পাতা নাই, রিপোর্ট কয় পাতায় লিখতে হবে এমন কোনো কথা নেই। রিপোর্ট তুমি অল্প লিখেই বেশি নম্বর পেতে পারো। রিপোর্টটা হচ্ছে অ্যাপ্লিকেশন বা লেটারের মতো না যে পাতার একটা ব্যাপার এখানে আছে। এই রিপোর্টে কোনো পাতার ব্যাপার নাই, তুমি তোমার মতো করে লিখলেই হবে, প্যারাগ্রাফের মতো, জাস্ট যেখান থেকে তুমি শুরু করো কোনো অসুবিধা নেই। তো প্রথম কথা হচ্ছে রিপোর্ট লেখার ক্ষেত্রে কোনো পেজের বাধ্যবাধকতা নেই, অল্প লিখেই তোমার কি বলো বেশি নম্বর পাওয়া যায়। তো রিপোর্টের ক্ষেত্রে কোনো পেজের বাধ্যবাধকতা নেই, এটা তুমি অল্প লিখে বেশি নম্বর পেয়ে যাবে, সমস্যা নেই। দ্বিতীয় কথা হচ্ছে রিপোর্টের ক্ষেত্রে অবশ্যই তোমাকে হেডলাইন দিতে হবে। আচ্ছা, তোমাকে আমি দেখাচ্ছি। তোমরা ধরো এই যে পরীক্ষার খাতা, মার্জিনটা প্রথমে তো অবশ্যই করা থাকে, পেন্সিল দিয়ে তোমরা মার্জিন করো। এরপরে হচ্ছে তোমাকে, যেহেতু এটা 11 দাগে আসে, তোমরা লিখবে আনসার টু দ্য কোশ্চেন নং 11, আনসার টু দ্য কোশ্চেন নং 11। এটা লেখার পরে একটা আন্ডারলাইন করে দিলে, যেটা তোমরা প্রশ্নের দাগ নম্বর লেখো। এবার রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? রিপোর্ট লেখার ক্ষেত্রে প্রথমেই তোমাকে একটা হেডলাইন দিতে হবে। যেমন মনে করো আমাদের কি আসলো যে ভিক্টোরি ডে বা বিজয় দিবস আসলো, যে ভিক্টোরি ডে, ভিক্টোরি ডে সেলিব্রেটেড, ভিক্টোরি ডে সেলিব্রেটেড মানে ভিক্টোরি ডে উদযাপিত হয়েছে। কোথায় হয়েছে এটা স্থান লিখলেও পারো, না লিখলেও সমস্যা নেই। তোমরা এই হেডলাইনটা অবশ্যই দিবে তোমরা। আর হেডলাইন দিয়ে তোমরা যে ভুলগুলো করে থাকো, তোমরা হেডলাইনের পরে অনেকে একটা আন্ডারলাইন করে থাকো, খবরদার আন্ডারলাইনটা করবে না। সাথে সাথে তোমরা হেডলাইনে একটা ইনভার্টেড কমা দিয়ে থাকো অনেকেই, খবরদার এই ইনভার্টেড কমাটাও দিবে না। আমি কিন্তু দুটি গুরুত্বপূর্ণ কথা বলেছি, মানে গুরুত্বপূর্ণ বলতে খুবই গুরুত্বপূর্ণ দুটি কথা বলেছি। হেডলাইন লেখার পরে কোনো আন্ডারলাইন হবে না, হেডলাইনটা প্লেন থাকবে, মানে জাস্ট হেডলাইন। কেমন? হেডলাইনে কোনো আন্ডারলাইন হবে না, হেডলাইনে কোনো ইনভার্টেড কমা হবে না, জাস্ট প্লেন থাকবে। গেল। তো অবশ্যই তোমাকে একটা সংবাদ তুমি লিখতে যাচ্ছ, তো সেটাই একটা অবশ্যই হেডলাইন থাকতে হবে। সংবাদের হেডলাইন না থাকলে তো কেউ পড়বে না। কাজেই তুমি পত্রিকার নিউজ করতে যাচ্ছ, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে হেডলাইন দিতে হবে। এই ব্যাপারটা সবার জন্য খেয়াল থাকে। দ্বিতীয়ত তোমাকে কি করতে হবে? রিপোর্টের পরিচয়, রিপোর্টারের পরিচয় এবং অন্যান্য তথ্যাদি এক লাইনে কোলনে, মানে এক লাইন লিখে কোলন দিবে। ব্যাপারটা এরকম, তুমি মনে করো রিপোর্ট লিখছো, তোমার তো এখন একটা নিশ্চয়ই কি আছে, পরিচয় আছে। তুমি ধরো রাফসান আহমেদ, ধরো রাফসান আহমেদ নাম লিখলা, নাম না লিখলেও হয়, রাফসান আহমেদ নাম লিখলাম। এখন তুমি একটা পত্রিকায় কোন পদে চাকরি করো, তুমি ধরো স্টাফ রিপোর্টার হতে পারো, বা তুমি মনে করো কোনো একটা স্টাফ কারেসপন্ডেন্ট হতে পারো, অথবা কোনো একটা এলাকার সাংবাদিক হতে পারো, মনে করো স্থানীয় প্রতিনিধি, যেমন জেলা প্রতিনিধি বা উপজেলা প্রতিনিধি এরকম থাকতে পারো। তো সেক্ষেত্রে তোমরা স্টাফ কারেসপন্ডেন্টও লিখতে পারো, অথবা তোমরা কি করো, তোমরা হচ্ছে একটা স্থানের কারেসপন্ডেন্টও লিখতে পারো। ধরো আমি ধরলাম সাভার কারেসপন্ডেন্ট বা মিরপুর কারেসপন্ডেন্ট। সাভার কারেসপন্ডেন্ট, কারেসপন্ডেন্ট কথাটা লিখবা, রিপোর্টার কথাটা না লেখাটাই ভালো। কারেসপন্ডেন্ট মানে সংবাদদাতা। এবার তোমার পরিচয়টা হলো, এবার তুমি কোন পত্রিকায় চাকরি করছো বা কোন পত্রিকার সাংবাদিক তুমি সেটা লিখবা। ধরো দ্য ডেইলি স্টার, আচ্ছা, কমা। এবার তুমি কোথায় বসে সংবাদ করছো, ধরো তুমি এখানে যদি স্টাফ কারেসপন্ডেন্ট দাও, তাহলে কোথায় বসে সংবাদ করছো এটা বলা লাগে না। মানে স্টাফ কারেসপন্ডেন্ট দিলে বলা লাগে, যে যেমন সাভার বলা লাগে, কিন্তু তুমি যদি সাভার কারেসপন্ডেন্ট দাও মানে সাভার প্রতিনিধি, তাহলে তোমার আর কি এখানে
স্থানের আলাদা করে লেখা লাগে না। বুঝতে পারছি কিনা বিষয়টা? যদি স্টাফ কারেসপন্ডেন্ট লেখো তাহলে তোমাকে স্থান লিখতে হবে। আর যদি তুমি মনে করো প্রথমেই লিখে দাও যে সাভার কারেসপন্ডেন্ট মানে সাভার প্রতিনিধি, তাহলে তার বলা লাগে না তুমি কোথায় বসে সংবাদটা করছো, সাভারে বসেই করছো, তাহলে আলাদা করে আর তোমাকে স্থান লেখা লাগবে না। এর জন্য আমি সংক্ষেপে সাভার কারেসপন্ডেন্ট লিখেছি, স্টাফ কারেসপন্ডেন্ট দিলেও হবে। আচ্ছা গেল। এরপরে তুমি কবে সংবাদটা করছো, ধরো বিজয় দিবসের সংবাদ, তো ধরো 16 তারিখে করেছো, 16 তোমার 16 তারপরে 12/2026। আচ্ছা ফাইন। তো এই হচ্ছে রিপোর্টারের পরিচয়। প্রথমে নাম, তারপরে তুমি কোন পদে চাকরি করো সংবাদ তোমার সংবাদ পত্রিকায়, এরপর তোমার পত্রিকার নাম কি, এরপর তুমি কোথায় বসে সংবাদটা করছো, করার পরে তুমি একটা আন্ডারলাইন করবা। এবার কি করবা? আন্ডারলাইন করবা। কোথায় আন্ডারলাইন করবা? এই যে পরিচয় আন্ডারলাইন করবা। এটা কালো কলম দিয়ে করতে পারো, পেন্সিল দিয়ে করতে পারো, কেউ কেউ নীল কলম দিয়ে করো, সেটাও হবে, কোনো অসুবিধা নেই, যার যার মতো তুমি এটা করে নিতে পারো। আন্ডারলাইনটা করবা এখানে, পরিচয় আন্ডারলাইনটা করবা, আন্ডারলাইন করে একটা কোলন দিবা। ঠিক আছে? কোলন দেওয়ার পর এখান থেকে তোমার মূলত রিপোর্টে লেখাটা শুরু করতে হবে। যেখানে কোলন শেষ হয়েছে সেখান থেকে লেখাটা শুরু হবে, নিচ থেকে কেউ শুরু করবে না। কেমন? তোমরা অনেকে কি করো, কোলনের এখানে কোলন আছে তোমরা নিচ থেকে শুরু করো না, পরিচয়টা শেষ কোলন দিয়ে তারপরে তোমার লেখাটা শুরু করে দিবে। তাহলে আমি রিপোর্টের ব্যাপারটা একটু মানে সিরিয়াস বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমে হেডলাইনটা দিবা, গেল হেডলাইন দিলে, এরপর তোমার যে তুমি একজন সাংবাদিকের পরিচয় দিলা, কেমন পরিচয় দিলা, এই পরিচয়টা এক লাইনে লিখতে হবে। মানে এক লাইন বলতে আমি বুঝেছি সামনাসামনি লিখবে, এখন 2-3 লাইন হোক সমস্যা নাই, কিন্তু সামনাসামনি লিখবা। তোমরা অনেকে কি করো যে নিচে নিচে লেখো অ্যাপ্লিকেশনের মতো, যেমন ধরো রাফসান আহমেদ লিখলা, রাফসান আহমেদ, তারপর নিচে লিখলা যে সাভার কারেসপন্ডেন্ট, তারপর লিখলা যে দ্য ডেইলি স্টার, তারপরে হচ্ছে তারিখ লিখলা। এইভাবে অনেকে লিখে থাকো, খবরদার এই নিচে নিচে অ্যাপ্লিকেশনের মতো লিখবে না। তোমরা রিপোর্টের বিষয়টা লিখবে কয় লাইনে? এক লাইনে লিখবে। আমি তোমাদেরকে আমার বই থেকে একটু যদি দেখাই, তোমরা বই থেকে অবশ্যই আমি তোমাদেরকে একটু দেখাই আমার বই থেকে, যে আমি বইতে কিভাবে লিখেছি, জাস্ট এইভাবেই তোমরা পরীক্ষায় উপস্থাপন করবে যে রিপোর্টের বিষয়গুলো যেটা রয়েছে। ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে দেখাই যে এখানে দেখো, আমি তোমাদেরকে একটু বই থেকে দেখাচ্ছি। আচ্ছা, এই যে ভাবে তোমরা যেখানে দেখতে পাচ্ছ, দেখো ধরো এই যে জুলাই রিভলিউশন বা রিভোল্ট এগেইনস্ট ফ্যাসিজম, এখানে তোমার দেখো উপরে আমরা কি করেছি, আমরা নামটা দিয়েছি, রাইট? তারপর হচ্ছে নিচে মিরপুর কারেসপন্ডেন্ট দ্য ডেইলি স্টার 6 আগস্ট 2024, আমরা সমান এক লাইনে লিখেছি, লিখে একটা কোলন দিয়েছি, তারপর আমার রিপোর্টটা কিন্তু শুরু হয়েছে। কেমন? এভাবে তুমি নামটা এখানে লিখতে পারো, নামটা আমি লিখি নাই, নাম লিখলেও হয় না লিখলেও হয়, তার জন্য আমি লিখে নাই। তোমাদের কাছে আশা করি বুঝাতে পেরেছি। তোমরা নিচে নিচে লিখবে না, তোমরা এই যে মনে করো রিপোর্টারের পরিচয়টা, সেটা তোমরা কি করবে, এই এক লাইনে ফুটিয়ে তুলবে এভাবে। গেল। তাহলে রিপোর্টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ 3টি তথ্য আমি তোমাদেরকে বলেছি। প্রথমে তোমরা হেডলাইনটা দিবা, কোনো আন্ডারলাইন ফান্ডারলাইন কিচ্ছু হবে না, হেডলাইনটা প্লেন ভাবে লিখবা। তারপর রিপোর্টারের পরিচয়টা সামনাসামনি লিখবে এবং শেষ হয়ে গেলে কোলন দিয়ে তারপর আমরা মূলত রিপোর্টটা লেখা শুরু করব। হেডলাইনে আন্ডারলাইন করবে না, শুধু পরিচয় করবে, এটা তো আমি বলেই দিয়েছি। মানে রিপোর্টারে হেডলাইনে কোনো আন্ডারলাইন হবে না, তোমার রিপোর্টারে হচ্ছে রিপোর্টারের পরিচয়ের ক্ষেত্রে আন্ডারলাইনটা হবে। কোলন যেখানে শেষ হবে সেখান থেকে লেখা শুরু করবে, আর কোলনটা শেষ হলো আমি লেখাটা এখান থেকে শুরু করলাম। এখন রিপোর্ট তোমাদের কয় পাতা লিখতে হবে এরকম কোনো মানে সীমা নেই, তুমি তোমার মতো করে লিখবা। রিপোর্টের ব্যাপারটা হচ্ছে, রিপোর্ট অন্যান্য আইটেম থেকে একটু ভিন্ন। রিপোর্টে অল্প লিখে বেশি নম্বর পাওয়া যায়, মানে রিপোর্টে খুব বেশি আবোল তাবোল কথা লিখতে হয় না। রিপোর্ট মানে সংবাদ যত ছোট হয়, ছোটর ভিতরে যত তথ্য দেওয়া যায় ততই পাঠক পছন্দ করেন। ঠিক এই ব্যাপারটাকেই স্যারেরা মূলত পরীক্ষায় অ্যাসেস করে থাকেন বা বিচার বিশ্লেষণ করে থাকেন। তোমার লেখা ছোট হোক অসুবিধা নেই, বাট তাতে যেন তথ্য থাকে। কেমন? আচ্ছা, এবার আসো পরীক্ষায় কোন রিপোর্টগুলো পড়লে তোমার পরীক্ষায় একটা কমন অবশ্যই পাবে, আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ রিপোর্টের ফাইনাল সাজেশনসটা তোমাদেরকে দিচ্ছি আমি। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ 11 নং প্রশ্ন রিপোর্ট আসে, একটা আসবে, একটাই লিখতে হবে। তুমি এখানে 6টি রিপোর্ট দেখতে পাচ্ছ, এই 6টি তুমি পড়বে, 6টা থেকে অবশ্যই একটি কমন পাবে। এই 6টা পড়ে রাখলে তোমার রিপোর্ট সম্পর্কে আর কোনো টেনশন নাই। প্রথমে অ্যাক্সিডেন্ট টাইপ মানে দুর্ঘটনা বিষয়ক রিপোর্ট। তোমাদের আমি এই বইতে আমার যে সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটা রয়েছে তোমরা দেখেছো, এখানে একটা টেকনিক রয়েছে, মানে অ্যাক্সিডেন্ট বিষয়ক দুর্ঘটনা বিষয়ক একটা রিপোর্ট লিখলে তুমি যত দুনিয়ার দুর্ঘটনা বিষয়ক রিপোর্ট আসুক তুমি লিখতে পারবে, তোমার কমনলি কোনো টেনশন নাই। তো তুমি এই অ্যাক্সিডেন্ট বিষয়ক রিপোর্টটা পড়বা। দ্বিতীয়ত হচ্ছে সেলিব্রেশন টাইপ মানে উদযাপন বিষয়ক রিপোর্টটা পড়বে।
তারপর হচ্ছে তোমার 3 নম্বর সিচুয়েশনাল প্রবলেম টাইপ, মানে সমস্যা টাইপ। এই তিনটি পড়লে তিনটার ভিতর থেকে কমন আসার সম্ভাবনা 99%। কেমন? আচ্ছা, এরপর ঝুঁকি এড়ানোর জন্য জুলাই আপসার্স বা জুলাই মুভমেন্ট পড়বে, প্রাইস হাইক পড়বে, আর হচ্ছে সিচুয়েশন অফ ফ্লাড, বন্যা পরিস্থিতি পড়বে। এই তিনটি হচ্ছে তোমার রিস্ক এড়ানোর জন্য পড়বে। তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 1, 2, 3, এই তিনটা পড়লেই মোটামুটি তোমার পরীক্ষা হয়ে যাবে। তিনটি পড়ে ঘুমাই থাকো তাতেই হয়, তবে রিস্ক এড়ানোর জন্য নিচের তিনটা পড়তে পারো, তবে উপরের তিনটা পড়লেই যথেষ্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো এই হচ্ছে রিপোর্ট লেখার মেকানিজম। তোমরা যারা একেবারে দুর্বল রয়েছে, তোমাদের শুরু থেকে শুরু করতে চাও, শুধু রাইটিং পার্ট না, প্যাসেজ, গ্রামার, রাইটিং তিনটি পার্টের একটি সুন্দর গার্ডিয়ানশিপ, একেবারে শুরু থেকে শুরু করতে চাও, মনে করো এতদিন কিচ্ছু পড়ো নাই, জাস্ট আজকে থেকে শুরু করতে যাচ্ছ, এমন প্রস্তুতি যাদের আছে তাদের জন্য বলবো অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যাও এবং তোমার প্রস্তুতি 100% নিশ্চিত করো। আমার অনলাইন ব্যাচের ফি মাত্র 400 টাকা। আর এই 400 টাকা তুমি কি কি পাচ্ছ দেখো। আমাদের ক্লাস হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে স্মার্ট বোর্ডের মাধ্যমে। আমাদের প্রতিটা ক্লাস 1 ঘন্টা প্লাস ব্যক্তিতে হয়ে থাকে, 1 ঘন্টা প্লাস সময় নিয়ে আমরা করে থাকি এবং লাইভে করে থাকি। আমাদের ক্লাস হয় সপ্তাহে 4 দিন। আর এই কোর্সে তোমাকে 3টি পার্টি আমি পড়াবো, প্যাসেজ পার্ট, গ্রামার পার্ট, রাইটিং পার্ট, টোটাল প্রস্তুতির আমি তোমাকে নিশ্চিত করবো। তোমাদের পড়ানোর সিস্টেমটা কি, মানে আমি তোমাদের কোন সিস্টেমে পড়াই দেখো। আমি আমি 3টা ধাপে তোমাদেরকে এই কোর্সটা কমপ্লিট করি। প্রথম ধাপে আমি তোমাদেরকে ফাইনাল সাজেশনসটা, আমি তোমাদেরকে প্রথমে রুলস পড়াই, প্রত্যেকটা প্যাসেজ আইটেম, মানে প্যাসেজ পার্ট, তারপর গ্রামার পার্ট, রাইটিং পার্টের যে রুলস গুলো, টেকনিক গুলো আছে, এইটা প্রথমে কমপ্লিট করি। তারপর আমি তোমাদেরকে সাজেশনস দিয়েছি, এই সাজেশনসটা পড়ানো শেষ করি। তারপরে প্রথম ধাপেই মোটামুটি আমাদের 100% প্রস্তুতি কমপ্লিট হয়ে যায়। প্রথম ধাপে আমাদের 100% প্রস্তুতি কমপ্লিট হয়ে যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে, তোমাকে ধরো আমি কোর্স কমপ্লিট করাই দিলাম, বাট তুমি হচ্ছে কি করো, এগুলো ভুলে যাওয়াটা স্বাভাবিক, কারণ এখন আগের মতন তো আর সেই বয়স নাই যে মানে পড়ালেখার সাথে সবসময় লেগে থাকবে। কিছু সময় পড়বে, আবার একটু বিচ্ছিন্ন হবে, এটা হয়ে যায়। সিচুয়েশন বিভিন্ন সময় মানুষের জীবনে এসে থাকে, দেখা যায় অনেক সময় রেগুলারলি পড়াটা হয় না। তো তুমি এটা ভুলে যাবে, এটা খুবই স্বাভাবিক। তো এর জন্য তুমি যাতে বারবার এইগুলো তোমার চোখের সামনে বাঁধে, বা তুমি যাতে প্র্যাকটিসের মধ্যে থাকো, প্রথম ধাপ কমপ্লিট হওয়ার পরে আমি তোমাদেরকে বোর্ড কোশ্চেন গুলো কমপ্লিট করি, কারণ আমাদের এই জিনিসগুলোই তো বোর্ডে আসে, তাই না? তো সেই বোর্ড কোশ্চেন গুলো আমরা সমাধান করে, যেহেতু বোর্ড থেকে কমনও বাদে, সাথে সাথে বোর্ডের প্র্যাকটিস গুলো করলে হয় কি, নিজেকে যাচাই করে নেওয়া যায়। মডেল আকারে আমি কমপক্ষে 2015 সাল থেকে তোমার আপডেট যত সাল আছে সব সালের প্রশ্ন আমি তোমাদেরকে মডেল আকারে দ্বিতীয় ধাপে কমপ্লিট করাই। আর তৃতীয় ধাপে আমি তোমাদের ফাইনাল যে প্রস্তুতিটা, অর্থাৎ আমি যে সাজেশনসটা পড়াইছি, মানে 2টা ধাপ পড়াইছি, সেটাগুলো আমি রিভাইজ করি, সাথে হচ্ছে ফাইনাল মডেল টেস্ট নিয়ে থাকি বেশ কিছু। তো এইভাবে 3টি ধাপে আমরা যখন কোর্সটাকে কমপ্লিট করি, আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। এবং এই 400 টাকায় তুমি জাস্ট পরীক্ষার আগ পর্যন্ত, পরীক্ষার আগের দিন পর্যন্ত এই ব্যাচের সাপোর্টটা পাচ্ছ তুমি, বা এই ব্যাচের সেবাটা পাচ্ছ। তো তোমরা যারা একেবারে টেনশনে আছো, শুরু থেকে শুরু করতে চাও, অবশ্যই তোমরা আমার ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আর ব্যাচে ভর্তি হলে নিয়মিত ক্লাসের পাশাপাশি তুমি পাবে শর্ট সাজেশনস। মনে করো এখন যে সাজেশনসটা দিচ্ছি, এটা থেকেও শর্ট করে 3টা করে, বা জাস্ট টপ 3 সাজেশনস কিন্তু আমি পরীক্ষার আগে তোমাদেরকে দাগাই দিব বা জানাই দিব তোমাদেরকে। বাট যারা ব্যাচে ভর্তি হচ্ছে, এখনই কিন্তু তোমরা টপ 3 সাজেশনসটা পেয়ে যাচ্ছ। কেমন? আচ্ছা, আর যারা মনে করো ডিগ্রিতে যারা পড়ালেখা করো, অনেকেই দেখা যায় বিভিন্ন জব করো, ফ্যামিলিতে অনেক চাপ থাকে, অনেক বোনের অনেক ভাই চাকরি করো বিভিন্ন জায়গায়, তো তোমাদের দেখা যায় নিয়মিত লাইভ ক্লাস অনেকেই করতে পারো না। সব সময় দেখা যায় নিয়মিত লাইভ ক্লাস তুমি যদি অ্যাটেন্ড করতে নাও পারো, তুমি পরবর্তীতে ক্লাসগুলো দেখে নিতে পারবে, কারণ অটোমেটিক লাইভগুলো শেষ হয়ে গেলে অটোমেটিকলি ক্লাসগুলো সেভ থাকে, তোমার যে কোনো সময় তুমি দেখে নিতে পারবে। তোমার এটা আর কখনোই ডিলিট হবে না। আমি ফেসবুকে 30 দিন পর ডিলিট হয়ে যায়, বাট আমি ক্লাসগুলোকে আবার রিআপলোড করে দিই, সেটা আর কখনো ডিলিট হয় না। আমাদের ব্যাচে ভর্তি হলে কোর্স ফি হচ্ছে মাত্র 400 টাকা। 400 টাকায় তুমি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস পাচ্ছ, বা সার্ভিস পাচ্ছ, বা তুমি কানেক্টেড থাকতে পারছো। তোমার 100% কোর্স কমপ্লিট এই 400 টাকায় হয়ে যাচ্ছে। আর এই যে আমার বইটার কথা আমি বললাম তোমাদের, সুপার শর্ট বুস্টার সাজেশনস, আমি মূলত এই বই থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করাই থাকি। তোমরা যারা বইটা অলরেডি নিয়েছো, তোমরা ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আর যারা ব্যাচ প্লাস বই দুটোই নিয়েছো, বা মনে করো ব্যাচের ফি তো 400 টাকা আর বইয়ের দাম হচ্ছে 300 টাকা, কুরিয়ার সার্ভিস খরচ ফ্রি, তোমরা যারা দুটোই নিতে চাও, তোমাদের 700 টাকার পরিবর্তে তোমাদের 600 টাকা আমি নিচ্ছি, যারা দুটোই নিচ্ছ একসাথে। মানে ব্যাচে ভর্তি হলে যে তোমাকে বই লাগবে এমন কোনো কথা নাই, তবে বইটা থাকলে সুবিধা হয়। আচ্ছা, আর হচ্ছে তোমরা যারা শুধু বই নিতে চাও, শুধু সাজেশনস নিতে চাও,
তারাও যোগাযোগ করতে পারো এই জাস্ট নম্বরটিতে 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে। শুধু বই নিতে চাইলে 300 টাকা, শুধু ব্যাচ 400 টাকা, দুটো নিতে চাইলে 700 টাকার পরিবর্তে 600 টাকা। জাস্ট এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তুমি দ্রুত যোগাযোগ করে ফেলতে পারো, এবং সময় কিন্তু ক্ষেপণ করাটা ঠিক হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। তোমাদের ক্লাসগুলো কেমন লাগে একটু কমেন্টে জানালে ভালো লাগবে। আর হচ্ছে ক্লাসগুলো তোমার পরবর্তীতে যাতে তুমি মিস না করো এর জন্য ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো, আর ইউটিউব থেকে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যেটা বলবো সেটা একটু ক্লাসগুলোকে একটু শেয়ার করে দিও যাতে অন্যদের কাছে এটা পৌঁছায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাস আমি 12 দাগের সাজেশন দিব। 12 দাগে তোমাদের আসে লেটার রাইটিং। তো পরবর্তী ক্লাসটা অবশ্যই তোমরা মিস করতে চাইবে না, পরবর্তী ক্লাস দেখবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের 12 নম্বর প্রশ্নের অর্থাৎ লেটার রাইটিং এর ফাইনাল সাজেশন দিয়ে দেবো। সবাই সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।